এবার মাস্ক কেলেঙ্কারিতে গ্রেপ্তার অপরাজিতার মালিক শারমিন জাহান। আজ তোলা হবে আদালতে। করোনা রোধে মাস্ক পরার বাধ্যবাধকতা মানা হচ্ছে না, শাস্তি নির্দিষ্ট করে প্রজ্ঞাপনের তাগিদ। করোনায় ঢাকা ও চট্টগ্রামে কমছে আক্রান্ত এবং মৃত্যুর হার, সংক্রমণ বাড়ছে প্রত্যন্ত অঞ্চলে। রংপুরে করোনা পরীক্ষার ফল পেতে লাগছে 10 থেকে 15 দিন। পরীক্ষায় আগ্রহ হারিয়ে ফেলছেন অনেকে। 100 বছরের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে তিস্তা, পানি বাড়ছে বঙ্গোপসাগরও, দীর্ঘ বন্যার শঙ্কা। স্বাগত টানা 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের শিরোনাম শুনছিলেন। চলে যাব পুরো খবরে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনা ইউনিটে নকল N95 মাস্ক সরবরাহের মামলায় গ্রেপ্তার হয়েছেন অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহান। শুক্রবার রাত 10:30টার দিকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পর শারমিনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সকাল 10টার দিকে তাকে আদালতে নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে পড়াশোনা করেন শারমিন। তার বাড়ি নেত্রকোনার পূর্বধলা শ্যামগঞ্জের গোহালকান্দায়। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করা মামলা শাহবাগ থানায়, সেখানের আসামি শারমিন মাস্ক কেলেঙ্কারির মামলায় আসামি, একমাত্র আসামি। তাকে আমরা আজকে 10:30টায় শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করেছি। যদি মামলা প্রয়োজনে যা যা করা দরকার আমরা সকল প্রক্রিয়া আমরা মেনটেন করব। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নকল N95 মাস্ক সরবরাহের অভিযোগে মামলা হয় শারমিন জাহানের বিরুদ্ধে। BSMMUর প্রক্টর অধ্যাপক মুজাফফর আহমেদ শাহবাগ থানায় প্রতারণার মামলাটি দায়ের করেন। এর এজাহারে বলা হয়েছে, এই মাস্কের কারণে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ যোদ্ধাদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়তে পারত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এক শাখার সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান তার মালিকানাধীন অপরাজিতা ইন্টারন্যাশনাল 27 জুন 11,000 N95 মাস্ক সরবরাহের কার্যাদেশ পায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে। এর বিপরীতে 30 জুন প্রথম দফায় 1300, 2 জুলাই দ্বিতীয় ও তৃতীয় দফায় 460 ও 1000 এবং চতুর্থ দফায় 700 মাস্ক সরবরাহ করে। তৃতীয় ও চতুর্থ দফায় স্পেসিফিকেশন অনুযায়ী পণ্য পাওয়া যায়নি বলে অভিযোগ ওঠে। এ নিয়ে 18 জুলাই শারমিনকে কারণ দর্শানোর নোটিশ দেয় মেডিকেল কর্তৃপক্ষ। তারা বলছেন, লিখিত জবাবে শারমিন দুঃখ প্রকাশ করেছেন, যা দোষ স্বীকারের শামিল। এ কারণেই করা হয়েছে মামলা। তবে শারমিনের দাবি নকল মাস্ক সরবরাহের ইচ্ছা তাদের ছিল না। যেভাবে প্যাকেটজাত হয়ে এসেছে সেভাবেই তা হাসপাতালে দেওয়া হয়। অভিযোগের পর তা ফিরিয়েও নিয়েছেন তিনি। ইম্পোর্টারের কাছ থেকে আমি জাস্ট কিনে সাপ্লাই দিয়েছি সবগুলোই। আমি যতগুলো কিনেছি, আমি নিজে যেহেতু সরাসরি ইম্পোর্ট করিনি, আমি যেহেতু সবগুলোই কিনেছি, তাহলে আমার প্রোডাক্ট খারাপ হলে প্রথমগুলো ভালো হইতো না। অনেকে পার্ট টাইম কাজ করে অনেক জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে করে, এটা আসলে বিরোধী না। তবে মামলার এজাহারে বলা হয়েছে, কিছু মাস্কের বন্ধনী ছেঁড়া, কোনোটিতে ইংরেজি লেখা ত্রুটিপূর্ণ। এসবের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ বুঝতে পারে এসব মাস্ক নিম্নমানের। এতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ যোদ্ধাদের জীবন বড় ঝুঁকিতে পড়তে পারত। ধারাটা হচ্ছিল 420, 406, এটা হচ্ছিল শাহবাগ থানা। জালিয়াতি হচ্ছে যে ওনারা আমাদের শর্ত অনুযায়ী যা দেওয়ার কথা ছিল গ্লাভ মাস্ক, সেই শর্ত অনুযায়ী মাস্ক সেই গুণগত মানের দেননি। বিষয়টি আমলে এনে শারমিনের বিরুদ্ধে দণ্ডবিধির 420 ও 406 ধারায় মামলা হয়েছে। এদিকে নকল N95 মাস্ক সরবরাহের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবহিত জানিয়ে প্রক্টর গোলাম রব্বানী বলেন, সরকারি চাকরিতে থেকে অনুমতি ছাড়া অন্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। চাকরিরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের পারমিশন ছাড়া অন্য কোনো কাজে সংযুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। এই বিষয়টি আমরা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরাও যে এটাকে পর্যবেক্ষণ করছি। শর্ত ভঙ্গ করে থাকে, তার যে অবস্থান যাই হোক আমরা সেটি অপরাধ। স্কলারশিপ নিয়ে চীনের উহানের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যান শারমিন জাহান। 23 জানুয়ারি সেখানে লকডাউন শুরু হলে দেশে ফেরেন তিনি। এর মধ্যে চীনে থাকা অবস্থায় 2019 সালের মার্চে অপরাজিতা ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠান খুলে শুরু করেন ব্যবসা।
খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেবল করোনা চিকিৎসায় প্রতারণা নয়, হাসপাতালের বিদ্যুতের বিলও দিতেন না রিজেন্টের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। গেল 12 মাসে 1 টাকাও বিদ্যুৎ বিল পরিশোধ করেনি রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখা। বকেয়ার পরিমাণ প্রায় 9.25 লাখ টাকা। তদবির প্রভাব খাটিয়ে এই বিল বকেয়া রাখেন শাহেদ। বিদ্যুৎ বিতরণ কোম্পানির কর্মীদের অভিযোগ, বকেয়া না পেয়ে লাইন কাটতে গেলে অস্ত্র দেখিয়ে হুমকি দিতেন তিনি। রিজেন্ট গ্রুপের এই হাসপাতালে মাসে ব্যবহার করা বিদ্যুতের গড় বিল আসে 70,000 টাকা। গেল 6 বছরে কখনোই নিয়মিত এই বিল আদায় করতে পারেনি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকো। 2017 থেকে 2019 এই 3 বছরে বিল আদায়ে 8 বার সংযোগ বিচ্ছিন্ন করা হয়, কিন্তু প্রভাবশালীদের সহায়তায় পুনরায় সংযোগ নিতেন হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। বারবার তাগাদা ও সংযোগ বিচ্ছিন্ন করে গত বছরের মাঝামাঝি পর্যন্ত উত্তরার রিজেন্ট হাসপাতাল থেকে কিছু বিল আদায় করতে পারলেও গেল 12 মাসের বিল আদায় করতে পারেননি ডেসকোর কর্মকর্তারা। এখন বকেয়ার পরিমাণ 9,23,561 টাকা। সংযোগ বিচ্ছিন্ন করলে রোগী মারা যাবে, অপারেশন থিয়েটারে রোগী আছে, এরকম সহানুভূতি আদায় করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহানুভূতি আদায় করে সে পুনঃসংযোগ নেয়। এবং দেখা যাচ্ছে যে সে পুনঃসংযোগ নেওয়ার পর অঙ্গীকারনামা দেয় যে আমি বিল পরিশোধ করব, কিন্তু সে বিল পরিশোধ করে না। বিল অপরিশোধ রাখাই তার ইচ্ছা। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান গ্রেপ্তার হওয়ায় এখন বিল আদায়ে আশাবাদী ডেসকোর কর্মকর্তারা। সহযোগিতার জন্য বৃহস্পতিবার র্যাবকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। হাসপাতালের গ্রাউন্ডে বিভিন্ন জায়গা থেকে উনি অনেক সুপারিশে আসার পরিপ্রেক্ষিতে আমাদেরকে এটা কনসিডার করতে হয়েছে। আমরা র্যাবের সঙ্গে যোগাযোগ করেছি এবং আমাদের পাওনাটা আমরা র্যাবকে জানাচ্ছি যে আমরা তাদের কাছে বিদ্যুৎ বিল বাবদ এরকম আমাদের পাওনা আছে, এটা আমরা ইনফর্ম করছি। বর্তমানে র্যাবের হেফাজতে থাকা এই হাসপাতালটি সিলগালা থাকলেও থেমে নেই বিদ্যুতের ব্যবহার। ডেসকোর কর্মকর্তারা জানালেন শিগগিরই আলোচনা করে সংযোগ বিচ্ছিন্নের সিদ্ধান্ত নেবেন তারা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথমে পরিকল্পিত সড়ক দুর্ঘটনা ঘটানো, পরে নিজস্ব অ্যাম্বুলেন্সে নিয়ে এসে হাসপাতালে ভর্তি, এরপর চিকিৎসার নামে জিম্মি করে বড় অঙ্কের টাকা আদায়। শুনে কল্পকাহিনী মনে হলো এমন ঘটনার অভিযোগ উত্তরা রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে। গোলাম মোস্তফা নামে এক ভুক্তভোগী দাবি করছেন রিজেন্টের মালিক শাহেদের পরিকল্পনায় ঘটানো হয়েছে এমন ঘটনা। অভিযোগটি খতিয়ে দেখছে র্যাব। রাজধানীর শ্যামলীর বাসিন্দা গোলাম মোস্তফা 2014 সালের নভেম্বরে চাকরির খোঁজে যাচ্ছিলেন বনানীতে। চেয়ারম্যান বাড়ি পৌঁছালে পেছন থেকে ধাক্কা দেয় একটি গাড়ি। গুরুতর আহত হলে ধাক্কা দেয়া সেই গাড়ির চালকই গাড়িতে তাকে উঠানোর চেষ্টা করে। মুহূর্তেই লোকজনের উপস্থিতি দেখতে পেয়ে সটকে পড়ে সেই চালক। রিজেন্ট হাসপাতালের গাড়ি মারছে আমাকে, তার গাড়ির নাম লেখা ছিল। যাওয়ার পথে এই গাড়ির রিজেন্ট হাসপাতালের তারা এভাবে মানুষের সাথে প্রতারণা করে মানুষের অ্যাক্সিডেন্ট করে তারা তাদের হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। মোস্তফার দাবি ধাক্কা দেয়া সেই গাড়িটি ছিল রিজেন্ট হাসপাতালের। এভাবেই পরিকল্পিতভাবে সড়ক দুর্ঘটনা ঘটিয়ে রোগী ভর্তি করে হাসপাতালটি। থানায় গিয়েও কোনো সহায়তা পাননি বলেও জানান তিনি। ওই দুর্ঘটনায় তার শরীরের 5 থেকে 6 জায়গায় ভেঙে যায়। 6 বছর ধরে বেকার তিনি। র্যাবের সহায়তায় হাসপাতালের মালিক শাহেদের বিরুদ্ধে মামলা করতে চান গোলাম মোস্তফা। 6 বছর যাবৎ আমি আমার খরচপাতি দিতে এখন আমার পুরা চিকিৎসাধীন আছি। টাকা পয়সা আমাকে কিছু দিলে আমার উপকার হয়, আর আমি বিচার চাই এটার। র্যাব বলছে শাহেদের বিরুদ্ধে প্রতিদিনই সামনে আসছে অভিনব প্রতারণার অভিযোগ। পরিকল্পিতভাবে সড়ক দুর্ঘটনা ঘটানোর অভিযোগটিও নজরে এসেছে র্যাবের। চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে। সাধারণ মানুষকে অ্যাক্সিডেন্ট করে তাকে পরবর্তীকালে রিজেন্ট হসপিটালের অ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে আনা এবং উচ্চ মূল্যের চিকিৎসা সেবা প্রদান করে অধিক মুনাফা অর্জন করা, এরকম বেশ কিছু অভিযোগ র্যাবের নজরে এসেছে এবং এর সংক্রান্ত আমরা তাদেরকে আইনি পরামর্শ দিচ্ছি। শাহেদের বিরুদ্ধে শুধু দেশেই নয়, বিদেশ থেকেও আসছে প্রতারণার নানা অভিযোগ। সব অভিযোগই আমলে নেয়ার চেষ্টা করছে র্যাব। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার সংক্রমণ ঠেকাতে সরকারিভাবে মাস্ক পরা বাধ্যতামূলক হলেও তা মানছেন না অনেকেই। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি।
মাস্ক না পরলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে জারিকৃত প্রজ্ঞাপনে নেই শাস্তির কোনো বিধান, তাই শাস্তি নির্দিষ্ট করে নতুন প্রজ্ঞাপন জারি পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারি বেসরকারি কার্যালয়, চিকিৎসা কেন্দ্র, মার্কেট, শপিং মল, গণপরিবহন, বাণিজ্যিক ফ্লাইট, ট্রেন ও জনসমাগম স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক বলে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে এই নির্দেশনা মানছেন না অনেকেই। প্রজ্ঞাপন জারির 5 দিনের মাথায় রাজধানীর গাউসিয়া ও নিউ মার্কেটে দেখা গেল মাস্ক ছাড়াই চলছে কেনাবেচা। হপায় দোকানটা লাগাইছি তো এই জন্য মানি করছে, এই আমার লগেই আছে আর কি, বুঝছেন। আমি এই এর কাছে রাখছি একজনের কাছে, এই যে মাস্ক পরলে খুব কষ্ট হয়, নাকে সমস্যা হয়, তারপর মনে হয় শ্বাস বন্ধ হয়ে যায়, খুব কষ্ট হয়। জনবহুল এলাকায় বিক্রেতাদের মুখে যেমন মাস্ক নেই, তেমনি ক্রেতারাও এ বিষয়ে সচেতন নয়। মাস্ক পকেটে আছে, এখন গরম লাগছে, এই কারণে প্রচন্ড গরমের কারণে মাস্ক খুলে রাখছে। এদিকে মাস্ক পরার সরকারি নির্দেশনা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। যদি এইভাবে তো মাস্কটা না পরে বাইরে ঘোরাফেরা করে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যে 2018 সালে যে আইনটা আছে, যে যদি সংক্রমণ ব্যাধি আইন অনুসারে সে সাজাটা পাবে, সেক্ষেত্রে আসলে সবাইকে বলা হচ্ছে আপনারা বাধ্যতামূলকভাবে অবশ্যই মাস্কটা পরবেন। তবে জারি করা প্রজ্ঞাপনে শাস্তির কোনো বিধান না থাকায় আপাতত ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদি শাস্তির বিধানটি পরিষ্কার করে বলা হয় তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা অন্য সংস্থাগুলো কি শাস্তি দেবে এই প্রজ্ঞাপনটি, এই আইনটি না মানলে, সেটিও তারা নির্ধারণ করতে পারে। অতএব এই প্রজ্ঞাপনটিকে সংশোধিত করে পূর্ণ আকারে প্রকাশ করা দরকার। করোনা ভাইরাস আর যেন ছড়িয়ে না পড়ে সেজন্য জনসচেতনতা তৈরিতে সরকারের সব সংস্থাকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে 45 কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে মনিটরিং কমিটি পুনর্গঠন করে প্রজ্ঞাপন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে গত 7 এপ্রিল মনিটরিং কমিটি গঠন করা হয়। সেই প্রজ্ঞাপন সংশোধন করে 45 কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে কমিটি পুনর্গঠন করল স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা, যন্ত্রপাতি ব্যবহার, ওষুধ ও সম্পদ ক্রয় ব্যবস্থাপনা, সরবরাহকৃত খাদ্যের মানের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে সরেজমিনে পরিদর্শনের কথা বলা হয়েছে। কমিটিকে প্রতি মাসে একবার করে হাসপাতাল পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে হবে। এছাড়া সামগ্রিক বিষয়ে মনিটরিংয়ের পর দিনে একটি করে সমন্বিত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। টানা 21 দিন পর তুলে নেওয়া হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 41 নম্বর ওয়ার্ড ওয়ারির লকডাউন। শুক্রবার রাত 12টার পর খুলে দেওয়া হয় এলাকার সবগুলো পথ। স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর এর পক্ষ থেকে কোনো নির্দেশনা না আসায় লকডাউন বাড়ানো হয়নি বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। লকডাউনের সময়ে 309 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে 80 জনের করোনা পজিটিভ আসে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 2 জন, সুস্থ হয়েছেন অনেক বেশি। তবে নতুন যারা আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসা চলবে। চালু থাকবে নমুনা সংগ্রহ বুথ ও সব ধরনের স্বাস্থ্যসেবা। করোনা সংক্রমণ যেন নতুন করে না বাড়ে সেজন্য এলাকায় আরও 10 থেকে 15 দিন কড়াকড়ি থাকবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দেশে করোনায় আরও 35 জনের মৃত্যু হয়েছে। একদিনে নতুন আক্রান্ত 2548 জন আর সুস্থ হয়েছেন 1768 জন। শুক্রবার নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে 12,027 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,548 জনের। নমুনা বিবেচনায় শনাক্তের হার 21.18। দেশে এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে 2,18,658 জনের। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 10,91,034টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,548 জন। এ পর্যন্ত শনাক্ত 2,18,658 জন। একদিনে মৃত 35 জনের মধ্যে পুরুষ 28 ও নারী 7 জন। এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানি 2,836 জনের। আরও 1,768 জন সহ মোট সুস্থ হয়েছেন 1,20,976 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 2,237 জন, 78.88%, নারী 599 জন, 21.12%।
24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 31 থেকে 40 বছর 1 জন, 41 থেকে 50 4 জন, 51 থেকে 60 8 জন, 61 থেকে 70 13 জন, 71 থেকে 80 4 জন, 81 থেকে 90 3 জন, 91 থেকে 100 বছরের 1 জন এবং 100 বছরের বেশি বয়সের 1 জন। করোনা সংক্রমণ রুখতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর হার ক্রমেই কমছে ঢাকা ও চট্টগ্রামে। সংক্রমণ বাড়ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। তবে বিশেষজ্ঞরা বলছেন নমুনা পরীক্ষা কম হওয়া প্রেসারে থাকি আর রেজাল্টটা পাইলে কি হয় আমরা নিজেরা একটু স্বস্তি বোধ করি। রংপুর বিভাগে রংপুর মেডিকেল কলেজ ও দিনাজপুর মেডিকেল কলেজের 2টি পিসিআর ল্যাবে করোনা নমুনা পরীক্ষা করা হচ্ছে। তবে জট কমানোর জন্য ল্যাব বাড়ানো প্রয়োজন বলে মনে করেন এই কর্মকর্তা। সংক্রমণ যাতে কমে যায় ভবিষ্যতে সেই অ্যাক্টিভিটিসটা করতে পারি, সেই জন্য সরকারের কাছে একতি আমার। আমরা যে পরীক্ষা যাকে শনাক্ত করব তার পরীক্ষাটা সেই দিন নিশ্চিত করব। এইরকম একটা ব্যবস্থা যদি নিতে, এর মধ্যে এই লিমিটেশনের মধ্যে আমরা যদি এইটুকু করতে পারতাম তাহলে বোধহয় জনগণের এই জায়গাটা দুর্ভোগান্তি কমে যেত। 24 এপ্রিল পর্যন্ত রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়েছেন 5338 জন আর মারা গেছেন 96 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গত 100 বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় বইছে তিস্তা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী 27 জুলাই ব্রহ্মপুত্র যমুনার পানি উচ্চতা থাকবে অনেক বেশি। প্লাবিত এলাকায় পানি আরও বাড়তে পারে। বুয়েটের বন্যা ও পানি ব্যবস্থাপনা বিভাগ বলছে দেশের সব নদ নদীর সঙ্গে বাড়ছে বঙ্গোপসাগরের পানিও, তাই বন্যার পানি নামতে আগস্ট মাসও লেগে যেতে পারে। 3 ধাপে 4 সপ্তাহ ধরে বন্যায় বিপর্যস্ত দেশের অন্তত 28 জেলা, পানিবন্দী দুর্গত এলাকার কোটি বাসিন্দা। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য মতে যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা ও পদ্মা অববাহিকার 20 নদীর পানি বিপদসীমার ওপরে বইছে। এবারের এ বন্যা তুলনামূলকভাবে ভয়াবহ উল্লেখ করে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে উত্তরাঞ্চলের নদী তিস্তায় এখন পর্যন্ত সর্বোচ্চ 53.15 মিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। এর আগে 2017 সালে পানির উচ্চতা ছিল 53.12 মিটার, যা গত 100 বছরের মধ্যে সেটি ছিল এই নদীতে সর্বোচ্চ পর্যায়ের পানি প্রবাহ, যা অতিক্রম করেছে এবারের বন্যা। ইতিমধ্যে তিস্তা নদী এই দ্বিতীয় দফা বন্যাতে গত কয়েকদিন আগে পুনরায় অতীতের রেকর্ড অতিক্রম করে গেছে। যমুনাতে এখনো পানি অতীতের রেকর্ড অতিক্রম করেনি, তবে আমাদের যে পূর্বাভাস আছে তাতে এবং যতটুকু পানি যমুনাতে বৃদ্ধি পাওয়ার আমরা আশঙ্কা করছি, তা যদি হয় তাহলে এই বছর পুনরায় আবার নতুন কিছু রেকর্ড হতে পারে। আবারও স্টেশনগুলোতে পানি, জামালপুর, সিরাজগঞ্জ এবং কুড়িগ্রাম স্টেশনগুলোতে পানি অতীতের রেকর্ড অতিক্রম করে উঠে যেতে পারে উপরে। অতীতের সব রেকর্ড ভাঙা পানির উচ্চতা আভাস দিচ্ছে এবারের বন্যার ভয়াবহতা। বিশেষজ্ঞরা বলছেন স্থায়ী ও ক্ষতির দিক দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বন্যা হয়েছিল 1988 ও 1998 সালে। সেবার দেশের প্রায় 68% এলাকা প্লাবিত হয়েছিল। করোনা মহামারীর এবছরে এখন পর্যন্ত প্লাবিত হয়েছে দেশের 30% এলাকা। একটা শর্ট ইন্টারভ্যালে কয়েকটা ফ্লাড ওয়েভ গেল, এটি কিন্তু খুব কম হয়, যে একটা সাধারণত যে একটা ফ্লাড ওয়েভ পাস করে, কিন্তু এবার কিন্তু দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্টলি 3টা ওয়েভ চলে গেছে। এবং এখন যে ফোরকাস্ট সেটা কিন্তু যে আপ স্ট্রিমে বা মেঘনা এবং ব্রহ্মপুত্র অববাহিকায় কিন্তু বৃষ্টি কিন্তু কন্টিনিউ করছে, এটা কিন্তু থামছে না। থামলে আমরা বলতে পারতাম যে হয়তো আরো 1 সপ্তাহ পরে এটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না, কারণ ওখানে কিন্তু এখনো বৃষ্টিপাত চলমান। তো এইটা যদি হয় তাহলে আমাদের দুর্ভোগ আরো হবে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে শঙ্কা থাকলেও চলতি বছরের বন্যার পানি আরও 3 থেকে 5 দিন বাড়তে পারে। আগস্টের শুরু থেকে পরিস্থিতি উন্নতির দিকে যাবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে গাইবান্ধা টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই গাইবান্ধার পরিস্থিতি জানতে চাই, সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, গাইবান্ধার নদ নদীর পানি বৃদ্ধি কোন পর্যায়ে রয়েছে? নতুন করে কোন কোন এলাকায় বন্যার পানি ঢুকেছে? গাইবান্ধার ব্রহ্মপুত্র, ঘাঘট এবং করতোয়া 3টি নদীর পানি কিন্তু প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি
ভোর 6টায় ব্রহ্মপুত্র নদীর পানি ফুলছড়ি পয়েন্টে 98 সেন্টিমিটার উপর দিয়ে এবং ঘাঘর নদীর পানি 74 সেন্টিমিটার এবং করতোয়া নদীর পানি 45 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার প্রবাহিত হচ্ছে। আর এই নদীর পানি বৃদ্ধির ফলে, বিশেষ করে করতোয়া নদীর পানি বৃদ্ধির ফলে কিন্তু আমাদের আগে যেমন 4টি উপজেলা পানিতে নিমজ্জিত ছিল, এখন কিন্তু নতুন করে পলাশবাড়ী এবং গোবিন্দগঞ্জ উপজেলা অনেকগুলো এলাকা, বিশেষ করে নিম্নাঞ্চলে কিন্তু প্রচুর পানি নিমজ্জিত হয়ে পড়েছে। আর এই 2টি উপজেলা পানির বৃদ্ধির ফলে কিন্তু ইতিমধ্যে পানিবন্দী মানুষের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়েছে। এই মানুষগুলো পানিতে আটকে থেকে যেমন দুর্ভোগ পোহাচ্ছে, এক কথা তাদের জীবন কিন্তু বিপর্যস্ত হয়ে উঠেছে। আর শুধু এই মানুষগুলোর এই দুর্ভোগ চিত্র নয়, এই প্রভাব কিন্তু বিভিন্ন খাতে আমরা দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে যে সামনে কোরবানির একেবারে আসন্ন, তারপরে কিন্তু আমরা হাট বাজারগুলোতে সেভাবে গবাদি পশু দেখছি না এবং আমরা কেনাকাটার খবরও কিন্তু সেভাবে পাচ্ছি না। বিশেষ করে যারা বিক্রেতা তারা কিন্তু বলছেন যে এখনো তাদের কাছে সেভাবে কেউ দাম দর করছে না। অপরদিকে বিপণী বিতানগুলোতে আমরা খোঁজ নিয়েছি, দেখা যাচ্ছে যে হয়তো মানুষ আসছে, জিনিসপত্র দেখছে, কিন্তু সেভাবে কিন্তু কেনাকাটার হার আমরা লক্ষ্য করছি না। আর আমি এখন এই ফুলছড়ি উপজেলার যে অঞ্চলটি রয়েছে যদি আপনাকে একটু দেখাই, যে এখনো দেখেন এই অঞ্চলে এই প্রাইমারি স্কুলটিতে এখানে কিন্তু অনেক সময় বন্যার সময় মানুষ এখানে আশ্রয় নিত, কিন্তু সেই স্কুলটিও কিন্তু পানিতে নিমজ্জিত এবং আশপাশের বাড়িঘরগুলো এখনো পানিতে ডুবে আছে। এই মানুষগুলো কিন্তু পাশে যে বাঁধ রয়েছে সেখানে আশ্রয় নিয়েছেন, ফলে তারা কিন্তু দীর্ঘদিন এই যে পানির সাথে বসবাস করছেন, গবাদি পশু এবং মানুষ কিন্তু একসাথে বসবাস করার ফলে এই চারপাশের পরিবেশও কিন্তু বিপর্যস্ত হয়ে উঠেছে। ফলে তাদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কিন্তু একটি শঙ্কা দেখা দিয়েছে। যদিও গাইবান্ধা জেলা সিভিল সার্জন ABF আবু হানিফ জানিয়েছেন যে এই সময়টা যেরকম প্রকোপ তারা দেখেন সেরকমটি কিন্তু এবারে এখনো পর্যন্ত তাদের কাছে কোনো খবর নেই। তারপরে যদি তারা জানতে পারেন যে কোথাও কোনো স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে তাহলে তার ব্যাপারে ব্যবস্থা নেবার মতো প্রস্তুতি তাদের রয়েছে। আর যেটি হচ্ছে যে এই বাঁধ সংলগ্ন এলাকার মানুষগুলো যেই আতঙ্কটিতে বেশি ভুগছেন সেটি হচ্ছে যে 37টি পয়েন্ট গতবার যেমন বিধ্বস্ত হয়েছিল, এবার কিন্তু 52টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ রয়েছে। এলাকার মানুষের কিন্তু এই বাঁধের কাজকর্ম নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে এবং তারা সবসময় বলছেন, যেটি গতানুগতিক কথা পানি উন্নয়ন বোর্ড বলে থাকেন, যে বরাদ্দের কারণে তারা কাজ করতে পারেন না। এলাকার মানুষ প্রশ্ন তুলেছেন যে যদি বরাদ্দ নিয়ে সমস্যা হয়ে থাকে তাহলে এই এমার্জেন্সি সময়, এই জরুরি সময় যেহেতু তারা কাজ করতে পারছেন, যদি শুষ্ক মৌসুমে এই কাজটি তারা করতেন তাহলে কিন্তু এই ভোগান্তি এই এলাকার মানুষদের পোহাতে হতো না। এই ছিল আমার কাছে আপাতত সর্বশেষ। জি আরিফুল, আপনি সাথেই থাকুন। টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির খবর জানতে চাই, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, টাঙ্গাইলে আজকে বন্যা পরিস্থিতির কি অবস্থা? বানভাসীদের কাছে কতটা পর্যাপ্ত ত্রাণ পৌঁছাচ্ছে? গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি কিন্তু আরো 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এখন যমুনা নদীর পানি বিপদ সীমার 83 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে প্রতিদিনই কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। একটি তথ্য থেকেই বোঝা যাবে, জেলার 12টি উপজেলার 11টি উপজেলায় কিন্তু এখন বন্যা কবলিত হয়ে পড়েছে। এতে করে 79টি ইউনিয়ন, 558টি গ্রাম প্লাবিত হয়েছে, সেই সাথে 6টি পৌরসভাও কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। এতে জনসংখ্যার কথা বলা হচ্ছে প্রায় 5 লাখের উপরে, অর্থাৎ এই জেলার 5 লাখের উপরে মানুষ কিন্তু এখন পানিবন্দী। সেই সাথে প্রায় 10,000 হেক্টর ফসলি জমিও কিন্তু পানিতে তলিয়ে গেছে, অর্থাৎ জেলার একটি বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখন জলবদ্ধতায় মানবেতর জীবন যাপন করছে। আর ত্রাণের কথা যেটা বললেন, জেলায় এখন পর্যন্ত জিআর ক্যাশ, যেটা নগদ টাকা, সেটা হচ্ছে 13 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর বাইরে 500 মেট্রিক টন চালও কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে। এর সাথে আমরা যেটা জানতে পেরেছি যে শিশু খাদ্যের জন্য এবার আলাদা 2 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আর গো খাদ্যের জন্য এবার জানেন যে আর 1 সপ্তাহ পরে কোরবানি, এই পশু খাদ্যেরও চরম সংকট দেখা দিয়েছে। এই কারণে কিন্তু 6 লক্ষ টাকা পশু খাদ্য কেনার জন্য কিন্তু এই দুর্গত এলাকাগুলোতে বরাদ্দ দেওয়া হয়েছে। আর এর বাইরেও আমরা যেটা গত কয়েকদিন যাবত দেখেছি, যেসব এলাকা ভীষণভাবে প্লাবিত হয়েছে, বিশেষ করে ভুয়াপুর এবং টাঙ্গাইল সদরের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা রান্না করা খাবারও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে এবং প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করতে দেখা দিয়েছে। তো বানভাসী মানুষ যে পরিমাণ দুর্ভোগে রয়েছে, তাদের দাবি যে পরিমাণ ত্রাণ তারা আশা করেছিল সেই পরিমাণ ত্রাণ তারা পায়নি। যদি আমরা কথা বলেছি টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনির সাথে, তিনি যেটা বলেছেন যে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে এবং তাদের হাতেও পর্যাপ্ত মজুদ রয়েছে। যখন যে এলাকায় যেভাবে ত্রাণ প্রয়োজন হবে সেই এলাকায় তখনই তাৎক্ষণিকভাবে ত্রাণ পৌঁছে দেওয়া হবে, তেমনটি জানিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই হচ্ছে টাঙ্গাইলের বন্যার সর্বশেষ পরিস্থিতি। গাইবান্ধার টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।
এদিকে সীমান্তের ওপারে ভারতের আসামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিপদসীমার বেশ ওপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের পানি। ভারতের আসাম ও বিহার রাজ্যে ক্ষতিগ্রস্ত প্রায় ৩৭ লাখ মানুষ। এর মধ্যে কেবল আসামই ক্ষতিগ্রস্ত ২৮ লাখ। রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২২ জনে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সাথে বন্যা পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। এ সময় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে রাষ্ট্রপতির তহবিল থেকে জরুরি ত্রাণ পাঠিয়েছেন তিনি। এছাড়াও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে অরুণাচল প্রদেশে। সড়ক ডুবে যাওয়ায় বিভিন্ন জেলায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। এদিকে ২৯ জুলাই পর্যন্ত উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব ও হরিয়ানার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় ভারতের বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীর আশ্রয় মঞ্জুরের সিদ্ধান্ত পর্যালোচনার ঘোষণা দিয়েছে দেশটির বিচার বিভাগ। প্রায় ১৫ বছর আগে রাশেদের আশ্রয়ের আবেদন মঞ্জুর করে যুক্তরাষ্ট্র। এই তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সাময়িকী পলিটিকো। এতে বলা হয়েছে, রাশেদকে আশ্রয় দেওয়ার আবেদনটি জুনে আবারও দেখেন মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার্ড। এতে দেখা যায়, নিজ দেশের প্রেসিডেন্ট হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের কাছে রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে। এ প্রক্রিয়া শুরুর মাধ্যমে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে আশ্রয়ের সুযোগ হারাতে পারে বঙ্গবন্ধুর এই খুনি, আর সেটি হলে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে গোলাগুলিতে টেকনাফ ও কুষ্টিয়ায় ৩ জন মারা গেছে। এর মধ্যে কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত হয়। মধ্যরাতে টেকনাফের নীলা ইউনিয়নের মৌচুনি লবণ মাঠ এলাকায় নাফ নদীর তীরে এই ঘটনা ঘটে। টেকনাফ বিজিবি অধিনায়ক জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবা চালান বাংলাদেশে প্রবেশ করছিল, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। এ সময় মাদক ব্যবসায়ীদের সাথে বিজিবির গোলাগুলিতে নিহত হয় উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ফেরদৌস ও আব্দুস সালাম। ঘটনাস্থল থেকে ইয়াবা অস্ত্র উদ্ধার করা হয়। এদিকে কুষ্টিয়া দৌলতপুর পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। মধ্যরাতে দৌলতপুরের ডাংমরকা সেন্টার মোড় এলাকায় গোলাগুলির এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত কুদরতের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে অন্তত ৬টি মামলা রয়েছে। দেখছেন বিউটিন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে। রাজধানীর পশুরহাটে নেই তাপমাত্রা মাপা বা জীবাণুনাশকের ব্যবস্থা, বাড়ছে করোনার সংক্রমণ ঝুঁকি। জীবাণুনাশকের ব্যবস্থা, এমনকি অনেকে মাস্কও ব্যবহার করছে না, এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। ইজারাদারেরা বলছেন, হাটে স্বাস্থ্যবিধি মেনে চলা কঠিন। রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকা, এখানে পশুর হাট ইজারা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিভিন্ন জেলা থেকে আসছেন পাইকাররা, হচ্ছে ক্রেতা সমাগমও। করোনা পরিস্থিতিতে সব হাট বাজারে যেখানে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেওয়া হচ্ছে, সেখানে এই হাটে মানা হচ্ছে না অনেক কিছুই। হাটের প্রবেশ পথে নেই জীবাণুমুক্ত করার ব্যবস্থা। ঢাকার বাইরে থেকে আসা পাইকারদের শরীরের তাপমাত্রা মাপারও কোনো বন্দোবস্ত নেই। মাস্ক ছাড়াই ঘুরছেন ব্যবসায়ীদের অনেকেই। ঢাকার আরেক হাট কমলাপুর, এখানেও নিশ্চিত হচ্ছে না স্বাস্থ্যবিধি, অথচ ইজারার শর্তেই আছে বিষয়টি। মাছ ইয়েতে আসছিলাম, পড়ে গেছে, হাতে কিনে নেব, সমস্যা নাই। মাছ আছে, কাজে ব্যস্ত, কাজ করতেছি, আর কি করব, মাছ পড়ার টাইমই নাই, খাওয়ার টাইম পাচ্ছি না, এখন তো বাতি খাই নেই। মাছ আছে কিন্তু রেখে দিয়েছি পকেটে, খাওয়াচ্ছি গরু, এই কারণে। রাজধানীর 16টি পশুর হাটেরই অবস্থা কম বেশি একই রকম। ইজারাদাররা বলছেন, পশুর হাটে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলা কঠিন। কাগজে কলমে অনেক কিছুই সম্ভব, কিন্তু বাস্তবে অনেক কিছুই সম্ভব। ব্যাপারীদের তাপমাত্রা মাপার, সকলের তাপমাত্রা মাপার সম্ভাবনা সম্ভব না, কেউই পারবে না। আমরা আমাদের, তারপরে আমরা হাটে প্রবেশের পথ, মানুষ হেঁটে যাওয়ার পথ আলাদা, গরুর গাড়ি যাবে আলাদা পথে, আমরা রাস্তা রেখেছি। সিটি কর্পোরেশন বলছে, রোববার থেকে পশুর হাটে নামবে ভ্রাম্যমাণ আদালত। কেউ শর্ত না মানলে করা হবে জরিমানা। মাননীয় মেয়র সাহেব নিজে বলছেন যে এই শর্ত যে না মানবেন, আমার ম্যাজিস্ট্রেট যাবে, আমার টিম যাবে, সেখানে আপনাদেরকে জরিমানা করা হবে, প্রয়োজনে হাট বন্ধ করে দেওয়া হবে। আশা করি আগামী রোববারের ভিতরে 100% আমরা নিয়মে নিয়ে আসবো। মোবাইল বোর্ড টিম বের হবে এবং তারা, আমরা যে স্বাস্থ্যবিধি সহ অন্যান্য যে নির্দেশনাগুলি দিয়েছি, সেই নির্দেশনাগুলি যদি তারা ভঙ্গ করে,
নীতি ভঙ্গ করলে সেই প্রচলিত আইনে তারা ম্যাজিস্ট্রেটরা জরিমানা করবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সম্ভব না হলে পশুর হাট থেকেই বাড়বে করোনা সংক্রমণের ঝুঁকি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা প্রতিরোধে গত ঈদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলবে কোরবানির ঈদেও। বিআইডব্লিউটিএ বলছে, স্বাস্থ্যবিধির বিষয়ে লঞ্চ মালিকের পাশাপাশি যাত্রীদের আরও সচেতনতা প্রয়োজন। এদিকে রেলপথ মন্ত্রী অকারণে ভ্রমণ না করার আহ্বান জানিয়ে সবাইকে নিজ এলাকায় অবস্থান করার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, ঈদুল আজহায় থাকছে না কোনো বাড়তি ট্রেন। 1 আগস্ট কোরবানির ঈদ, তাই সদরঘাটে প্রতিদিনই বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মেনে চলার নিয়ম থাকলেও লঞ্চ যাত্রীদের বেশিরভাগই সচেতন নন। বিআইডব্লিউটিএর দাবি, স্বাস্থ্যবিধি মেনেই চলাচল করছে লঞ্চ। করোনার মধ্যে রোজার ঈদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোরবানির ঈদেও যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হবে। লঞ্চ মালিকরা কথা দিয়েছেন যে তারা অতিরিক্ত যাত্রী বহন করবেন না এবং আমাদের নজরদারিও থাকবে ঘাটগুলোতে, এবং নৌপথে নৌ পুলিশ এবং কোস্টগার্ড মিলে আমরা নজরদারি বাড়াবো। জেলা প্রশাসনের প্রত্যেক জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট পুলিশ সুপাররাও আমাকে কথা দিয়েছেন যে তারাও আমাদেরকে সহযোগিতা করবেন এই ব্যাপারে। তবে করোনাকালে যাত্রী কম হওয়ার আশঙ্কা লঞ্চ মালিকদের। ক্ষতি পুষিয়ে নিতে সরকারি প্রণোদনা চান তারা। সরকারের কাছে আমাদের এই করোনা কালীন সময় আমরা প্রণোদনার জন্য আমরা বিশেষভাবে সরকারের কাছে অনেকবার বিভিন্ন সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে আমরা চিঠি দিয়েছি, আসলে আমাদের কোনো সদুত্তর দেয়নি। এবার ঈদে বাড়তি ট্রেন দিচ্ছে না রেলওয়ে। করোনাকালে 34টি রুটেই চালু থাকবে ট্রেন। কাউন্টার নয়, টিকিটের পুরোটাই বিক্রি হবে অনলাইনে। সংগ্রহ করতে হবে ভ্রমণের 5 দিন আগে। এখন কিন্তু আমরা এই সমস্ত সতর্কতামূলক ব্যবস্থাগুলি কিন্তু আমরা বজায় রেখেছি। আমরা স্যানিটাইজেশন, আমাদের ট্রেনে উঠা এবং ট্রেনে ঢোকা, আমাদের আপনার এই যে স্টেশনে করা এবং অনলাইনে টিকিট এবং অর্ধেক টিকিট, এগুলো আমরা তো মেনটেন করতেছি। করোনা প্রতিরোধে আপাতত গুরুত্বপূর্ণ কাজ ছাড়া দূরপাল্লার কোনো গণপরিবহনে ভ্রমণ না করার পরামর্শ রেলমন্ত্রীর। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের বাকি 7 দিন, এরই মধ্যে রাজধানীর অস্থায়ী হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। বিক্রেতারা তাদের পছন্দ মতো হাটের জায়গায় দখল নিতে ব্যস্ত। ক্রেতারা আসছেন দাম যাচাই করতে। তবে উপেক্ষিত থেকে যাচ্ছে করোনা ঝুঁকি। নজরদারি বাড়ানোর কথা বলছে সিটি কর্পোরেশন। ঢাকার 2 সিটি কর্পোরেশনে অস্থায়ী হাট বসবে 16টি। এর 11টি দক্ষিণ সিটিতে, উত্তরে 5টি। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকার ও খামারিরা তাদের পশু নিয়ে আসছেন রাজধানীর বিভিন্ন হাটে। বিক্রেতারা এখন ব্যস্ত পছন্দমতো হাটের জায়গার দখল নিতে, যাতে সহজেই তাদের গরু ক্রেতার নজরে পড়ে। ব্যবসায়ীদের দাবি, গরু বিক্রিতে এবার বাদ সেধেছে করোনা। দাম কম বলছেন ক্রেতারা। আমার এই গরুটার দাম আসে 1,20,000, ওনারা আসে কয় 60,000। 60,000 টাকা গরুর দাম করলে তো আমরা বিক্রি করতে পারবো না, এবং বিক্রি করলে তো আমার অনেক লস যাবে। 19টা গরু নিয়ে আসছে যশোর জেলা থেকে। দাম বিভিন্ন ধরনের আছে, যেমন মনে করেন 2,70,000 আছে, 3 লাখ আছে। আমলি হাটে আসছি, এই হাটে বেচা কিনাও ভালো, গরুও বড় বড় ওঠে, এই হাটের সম্পূর্ণ পরিবেশও ভালো। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। যাচাই করতে ঘুরছেন এক হাট থেকে আরেক হাটে। সবাই আগেই আসবে এখন বর্তমানে, গরু কিছু আসছে, মানুষ আসতেছে, হয়ে যাবে ইনশাল্লাহ। লোকজন আগে থেকে আসবে, এখন বেশি জামে তো মানুষ যাইতে চায় না, আগে চেষ্টা করবো নিতে। কিরকম গরু আসতেছে বা কিরকম দাম, আগে থেকে একটু দাম টাম দেখে যাচ্ছি। যদি রিজনেবল প্রাইসে হয় তাইলে দেখে যাব, নিয়ে যাওয়ার চেষ্টা করব। তবে ঢাকার বাইরে থেকে আসা পাইকারদের মধ্যে করোনা সংক্রমণ নিয়ে সতর্কতা নেই বললেই চলে। এ বিষয়ে হাটের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে কাউন্সিলরদের। পাইকাররা অলরেডি চলে আসছেন, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে তারা অনেকেই মাস্ক ব্যবহার করতেছে না। তাদেরকে আমি কিছু মাস্ক ডিস্ট্রিবিউশন করলাম, যাতে তারা সোশ্যাল ডিস্টেন্সটা এবং তাদের সেফটিটা তারা নিজেরা বুঝতে পারে। তাদের সাথে আমি কাউন্সিলিং করতেছি। ম্যাজিস্ট্রেটরা আছেন, এছাড়াও প্রশাসন কর্তৃক অনেক ম্যাজিস্ট্রেট এখানে আসবেন, দেখবেন। কোনো রকমের বত্তায় ঘটলে সাথে সাথে ফাইন পেনাল্টি করা হবে এবং প্রয়োজনে জেল জরিমানাও হতে পারে। 28 জুলাই থেকে বিক্রি শুরু হচ্ছে কোরবানির পশু। এখনও হাটগুলোতে নিরাপত্তার
পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিক্রেতারা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর অস্থায়ী হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। বিক্রেতারা তাদের পছন্দ মতো হাটের জায়গায় দখল নিতে ব্যস্ত। ক্রেতারা আসছেন দাম যাচাই করতে। কোরবানির বর্জ্য অপসারণের সব প্রস্তুতি নিয়ে তৈরি ঢাকার 2 সিটি কর্পোরেশন। গরুর হাট ও পশু জবাইয়ের বর্জ্য কোরবানির 24 ঘন্টার মধ্যে পরিষ্কারের ঘোষণা দিয়েছেন 2 ঢাকার মেয়র। এ সংক্রান্ত যে কোনো অভিযোগে তাৎক্ষণিকভাবে সমাধান করতে প্রতিটি ওয়ার্ডে থাকছে একটি করে কন্ট্রোল রুম। এ বিষয় নিয়ে রাজধানী পশুর হাটের সবশেষ খবর জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। তিনি রয়েছেন এই মুহূর্তে রাজধানী কমলাপুর পশুর হাটে। আদিল, আজকে ছুটির দিনে কমলাপুর পশুর হাটের কি চিত্র দেখতে পাচ্ছেন? স্বাস্থ্যবিধি মানার জন্য কি পর্যাপ্ত ব্যবস্থা কি নেওয়া হয়েছে? হাট ইজারাদাররা কি বলছে? দেখুন, ছুটির দিন বলতে এখন পর্যন্ত হাটে কিন্তু বেচাকেনা শুরু হয়নি। যদি ইজারার শর্তের কথা বলি, শর্ত অনুযায়ী মূলত 28 জুলাই থেকে হাটগুলোতে, অস্থায়ী যে হাটগুলো আছে সেই হাটগুলোতে কোরবানির পশু বিক্রি শুরু হওয়ার কথা। এই মুহূর্তে মূলত ঢাকার বাইরে থেকে যেসব পাইকাররা প্রতি বছর গরুগুলো রাজধানীর বিভিন্ন হাটে নিয়ে আসেন, তারা এই মুহূর্তে হাটে গরু নিয়ে আসছেন। তারা তাদের মতো করে হাটের যে জায়গাগুলো আছে সেই জায়গায় তারা তাদের পছন্দ মতো জায়গায় গরুগুলো বেঁধে রাখছেন। মূলত আমরা দেখেছি যে গতকালকের চেয়ে আজকে কিন্তু এই কমলাপুর হাটের কথাই যদি বলি, গতকালকের থেকে এই কমলাপুর হাটে গরুর সংখ্যাও কিন্তু অনেক বেড়েছে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা দেখছি যে গরুর ট্রাকগুলো হাটে প্রবেশ করছে এবং ব্যাপারীরা তাদের গরু নিয়ে আসছেন। স্বাস্থ্যবিধির যে বিষয়টি বলছিলেন, আমরা কিন্তু একদম গত বুধবার রাত থেকে যখন গরু আসা শুরু হয়েছে তারপর থেকে আমরা দেখেছি যে হাটগুলোতে স্বাস্থ্যবিধি কিন্তু একেবারেই নেই বললেই চলে। অর্থাৎ ইজারার যে শর্ত দেয়া হয়েছিল সেই ইজারার শর্তগুলো কিন্তু মানা হচ্ছে না। আপনি নিশ্চয়ই এখন ছবিতে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে 4 জন ব্যবসায়ী দাঁড়িয়ে আছেন। সেই 4 জন ব্যবসায়ীর একজনের মুখেও মাস্ক নেই। এই মাস্ক থাকাটা হাটে বাধ্যতামূলক করা হয়েছে এবং ইজারাদারকে সেই বিষয়টি দেখভাল করার কথা বলা হয়েছে, নিশ্চিত করার কথা বলা হয়েছে। কিন্তু আপনি দেখুন, এখানে বেশিরভাগ ব্যবসায়ী যারা এসেছেন ঢাকার বাইরে থেকে, তাদের মধ্যে স্বাস্থ্যবিধির বালায় একদম নেই বললেই চলে। কেউই স্বাস্থ্যবিধি আসলে মানছেন না। একই সাথে যদি আমরা হাট ইজারাদারদের কথা বলি, যে তাদের যে ধরনের স্বাস্থ্যবিধিগুলো এখানে নেয়ার কথা ছিল সেগুলোও নেওয়া হয় নাই। অর্থাৎ ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আসছেন। কোনো কোনো জেলায় করোনা সংক্রমণের এখন উচ্চ ঝুঁকি রয়েছে। সেসব জেলা থেকে যখন বিক্রেতারা আসছেন, তাদের তাপমাত্রা ঠিক আছে কিনা, তাদেরকে স্প্রে করা, সেই বিষয়গুলো কিন্তু এখানে নিশ্চিত করা হয় নাই। অর্থাৎ করোনার সংক্রমণের ঝুঁকি যে গরুর হাট করা হলে বাড়বে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যে কথাটি বারবার করে বলছিলেন, এখন কিন্তু সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ হচ্ছে পশুর হাটে স্বাস্থ্যবিধিটি একেবারেই মানা সম্ভব হচ্ছে না। আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে ইজারাদারদের সাথে কথা বলেছি। ইজারাদাররা বলছেন যে তারা তাদের মতো করে চেষ্টা করছেন 2-1 দিনের মধ্যেই হয়তোবা যে স্বাস্থ্যবিধির বিষয়গুলো বলা হয়েছে সেগুলো তারা কিছুটা নিশ্চিত করতে পারবেন। তবে বেশিরভাগ ইজারাদাররা বলছেন যে পশুর হাটে পুরোপুরি স্বাস্থ্য নিশ্চিত করা আসলে সম্ভব নয়। যেমন অনেক ইজারাদারই বলছেন যে ঢাকার বাইরে থেকে যেসব ব্যবসায়ীরা আসছেন, যেসব ব্যাপারীরা আসছেন, তাদের তাপমাত্রা, সবার তাপমাত্রা মেপে তারপরে হাটে প্রবেশ করানো একেবারেই অসম্ভব একটি কাজ। এটি আসলে করাটি সম্ভব হবে না। অনেক ইজারাদার কিন্তু এটিও বলছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে ঢাকার 2 সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি। সিটি কর্পোরেশন বলছে যেহেতু এখনো হাট জমে ওঠেনি, রোববার থেকে আমরা যতটুকু জানতে পেরেছি এবং সিটি কর্পোরেশন আমাদেরকে জানিয়েছে যে রোববার থেকে যে 16টি অস্থায়ী হাট বসেছে, ঢাকা দক্ষিণে 11টি এবং ঢাকা উত্তরে 5টি এবং এছাড়া গাবতলীতে একটি স্থায়ী হাট রয়েছে। এসব হাটে রোববার থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা মাঠে নামবেন এবং যে জায়গাগুলোতে আসলে স্বাস্থ্যবিধি, অন্যান্য হাটগুলোরও খবরাখবর রাখতে চেষ্টা করুন। আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। সহকর্মী আদিলুর রহমান জানাচ্ছিলেন কোরবানি হাটের সবশেষ খবর। কোরবানির বর্জ্য অপসারণের সব প্রস্তুতি নিয়ে তৈরি ঢাকার 2 সিটি কর্পোরেশন। গরুর হাট ও পশু জবাইয়ের বর্জ্য কোরবানির 24 ঘন্টার মধ্যে পরিষ্কারের ঘোষণা দিয়েছেন ঢাকার 2 মেয়র। এ সংক্রান্ত যে কোনো অভিযোগ তাৎক্ষণিকভাবে সমাধান করতে প্রতিটি ওয়ার্ডে থাকছে একটি করে কন্ট্রোল রুম। করোনাকালে ব্যক্তিগত সুরক্ষা বজায় রেখে কোরবানি করার জন্য জনসাধারণকে অনুরোধ জানিয়েছে সিটি কর্পোরেশন।
কোরবানি পরবর্তী বর্জ্য অপসারণ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সব রকম প্রস্তুতি শেষ করেছে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এবছর করোনা সংক্রমণ প্রতিরোধে বাড়তি সতর্কতা নিচ্ছে সিটি কর্পোরেশন। কোরবানির পশু জবাইয়ের 24 ঘন্টার মধ্যে সব রকমের বর্জ্য পরিষ্কার করার কথা জানালো ঢাকার 2 সিটি। দক্ষিণ ঢাকার 75 ওয়ার্ডে পশু জবাইয়ের জন্য 100টি জায়গা নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন। কোরবানির বর্জ্য বহনের জন্য সরবরাহ করছে 1 লাখ পলিথিন ব্যাগ। মাঠ পর্যায়ে বাড়তি পরিচ্ছন্নতা কর্মী থাকবে বলে জানিয়েছে দক্ষিণ সিটি। 1 লক্ষ ব্যাগ আমরা যতটুকু সম্ভব বাসায় বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যাতে এই উচ্ছিষ্ট বা যে বর্জ্যটা যেটা থাকে তারা যেন ব্যাগের মধ্যেই রাখেন, এই ব্যাগটা যেন ওই কাজেই ব্যবহার করেন। কোরবানি দিন থেকে দুপুর থেকে শুরু হবে, দুপুরের পর থেকে শুরু হয়ে আমরা 24 ঘন্টার মধ্যে আমাদের কোরবানির যত বর্জ্য থাকবে আমরা হাট থেকে হোক, ওয়ার্ড থেকে হোক, বাসা থেকে হোক, আমরা এই বর্জ্য 24 ঘন্টার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো। ঢাকা উত্তরের 54 ওয়ার্ডে 256টি স্থান কোরবানির জন্য নির্ধারণ হয়েছে। পশুর হাট ও জবাইয়ের বর্জ্য পরিষ্কারের জন্য 6 লাখ আলাদা ব্যাগ এবং হালকা ও ভারী 430টি গাড়ি প্রস্তুত রাখবে উত্তর সিটি। সর্বমোট প্রায় 11,580 জন পরিচ্ছন্ন কর্মী এই ঈদুল আজহা উপলক্ষে কাজ করবে। এছাড়াও আমাদের বর্জ্য পরিবহনের জন্য ভারী ও হালকা প্রায় 430টি যানবাহন নিয়োজিত থাকবে। এইগুলোর মধ্যে প্রায় 11টি পানির গাড়ি থাকবে, যেগুলোর থেকে স্যাভলন ও ব্লিচিং মিশ্রিত পানি ছিটানো হবে যাতে এলাকা দূষণমুক্ত থাকে। ঈদ ও পরের 2 দিন কোরবানির পশু জবাই করা হয়, তাই এই 3 দিনই সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কর্মকর্তা কর্মচারীরা মাঠে সক্রিয় থাকবেন। কোথাও পশুর বর্জ্য পরিষ্কার না হলে ওয়ার্ডে স্থাপন করা কন্ট্রোল রুমে অভিযোগ করার অনুরোধ করেছে সিটি কর্তৃপক্ষ। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোরের চৌগাছায় এডিপি প্রকল্পের বেশিরভাগ কাজেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অনেক কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, এছাড়া কোথাও কোথাও বিনা প্রয়োজনেই করা হচ্ছে ড্রেন, কালভার্ট। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের অর্থ আত্মসাৎ করতেই সিন্ডিকেটের মাধ্যমে অপ্রয়োজনীয় ও নিম্নমানের কাজ করা হচ্ছে। আশেপাশে কোনো সড়ক নেই, অদূরেই খালের উপর ব্রিজ থাকায় স্থানীয়দের এ পথ ব্যবহারেরও প্রয়োজন নেই। তারপরও তৈরি হয়েছে এই কালভার্ট। এ কাজে ব্যয় হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রায় 2 লাখ টাকা। কেবল এটিই নয়, যশোরের চৌগাছা উপজেলায় এডিপি প্রকল্পের আওতায় এমন অপ্রয়োজনীয় কালভার্ট নির্মাণের পাশাপাশি আছে নিম্নমানের কাজের অভিযোগও। চৌগাছা পৌরসভায় একটি ড্রেন নির্মাণের 4 দিনের মাথায় ধসে পড়ে। সিংহজুলি ইউনিয়ন পরিষদের সড়ক সংস্কারেও অনিয়মের অভিযোগ উঠেছে। ওই সামনে যে বড় একটা ব্রিজ আছে, তাহলে এইটা করার কোনো মানে আছে? এটা একদম অপ্রয়োজনীয় এবং কোনো কাজ নেই, শুধুমাত্র টাকাটা ব্রিজটা বানাতে হবে, তাই এটা করেছে। 20 গজ রাস্তার জন্য 2 লক্ষ টাকা বরাদ্দ দিয়ে যে ছলিং ছিল সেই ছলিং এর ইটগুলো উল্টায় পাল্টায় দিয়ে সাইড থেকে মেরে দিয়ে শুধু দেখায় কয়েকটা নতুন ইট দিয়ে বালু মেরে দেখানো হচ্ছে, টোটাল রাস্তাটা কমপ্লিট নতুন রাস্তা। প্রভাবশালী সিন্ডিকেটের কারণে সঠিকভাবে কাজ করা সম্ভব হয় না বলছে উপজেলা প্রশাসন। 400 ফিট ছলিং আছে, 300 ফিট হয়েছে, 100 ফিট বাকি আছে। ওটা তো আমি দেখতে যাইনি, ওটা দেখছি কখন পরে এমনি অন্য একটা কাজ দেখতে গেছিলাম, যেটা যেন কাজটা হয়ে গেছে। পরে আমি ঘর না গেলে তো ওরকম করি থাকতো, আমি জানতাম না, ওরা তো জানার কথা। ওই দিন করবে এবং হাফ ডাউন ফোনটা হচ্ছে না, যোগাযোগ করে বলে স্যার এটা কমপ্লিট হয়ে গেছে। তবে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তদন্ত কমিটি তাদের তদন্ত কার্য চালাচ্ছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে আমরা এই বিষয়ে বিস্তারিত পরবর্তী পদক্ষেপ নিতে পারবো। চৌগাছা উপজেলায় 2019-20 অর্থ বছরে এডিপির আওতায় বিভিন্ন প্রকল্পে প্রায় 75 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে একদিনে সর্বোচ্চ 2,88,000-এর বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে 6,000-এর বেশি মানুষের। এ নিয়ে বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 1,59,000 আর প্রাণহানি 6,41,000-এর বেশি। টানা চতুর্থ দিনের মতো যুক্তরাষ্ট্রে 1,000-এর বেশি মৃত্যু হয়েছে। দেশটিতে নতুন শনাক্ত 77,500। বিশ্বে 24 ঘন্টা সবচেয়ে বেশি মৃত্যু ব্রাজিলে, প্রাণ গেছে 1,178 জনের আর নতুন শনাক্ত 58,000-এর বেশি। ভারতে নতুন করে প্রায় 49,000 জনের শরীরে মিলেছে ভাইরাস। দেশটিতে 761 জনের মৃত্যুতে প্রাণহানি ছাড়ালো 31,000। রোমানিয়া ও বুলগেরিয়ার নাগরিকদের ভ্রমণে 14 দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে ইতালি। করোনা সংক্রমণের শীর্ষে থাকা দেশগুলো নাগরিকের করোনা শনাক্ত পরীক্ষা বাধ্যতামূলক করতে যাচ্ছে জার্মানি।
প্রায় 9 দশক পর বিশ্বখ্যাত সাংস্কৃতিক স্থাপনা আয়া সোফিয়ায় অনুষ্ঠিত হলো নামাজ। জুমার নামাজকে ঘিরে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন হাজারো মুসল্লি। কড়া তল্লাশির পর 1000-এর মতো মানুষ মসজিদের ভেতরে জুমার নামাজ আদায় করেন। বাকিরা নামাজ আদায় করেন মসজিদের বাইরে। 1500 বছর পুরনো এই স্থাপনাটি তৈরি হয়েছিল চার্চ হিসেবে। মুসলমানদের ইস্তানবুল বিজয়ের পর অটোম্যান সুলতান দ্বিতীয় মোহাম্মদ 1453 সালে এটিকে চার্চ কর্তৃপক্ষ থেকে কিনে নেন, রূপান্তর করেন মসজিদে। তবে প্রায় 500 বছর মসজিদ হিসেবে ব্যবহারের পর 1934 সালে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কে এটিকে জাদুঘরে পরিণত করেন। সবশেষ চলতি বছরের 10 জুলাই তুর্কি আদালত এটিকে মসজিদ হিসেবে ব্যবহারের পক্ষে রায় দেয়। এতে বলা হয়, ব্যক্তিগত তহবিল দিয়ে চার্চ কর্তৃপক্ষের কাছ থেকে স্থাপনাটি কিনেছিলেন সুলতান দ্বিতীয় মোহাম্মদ। কিশোরগঞ্জের হাওরের বুকে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন সড়ক। কাজ শেষ হওয়ার পর এখন উদ্বোধনের অপেক্ষায় ইটনা মিঠামইন সড়কটি। এরই মধ্যে বিপুল সংখ্যক দর্শনার্থী ছুটছেন এর সৌন্দর্য উপভোগ করতে। পর্যটক আকর্ষণের পাশাপাশি হাওর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে এই অবকাঠামোটি। ভরা বর্ষায় পূর্ণ যৌবনে হাওর। দিগন্তজোড়া জলরাশির মধ্যে ছোট্ট দ্বীপের রূপ নিয়েছে 2-1টি গ্রাম। এর বাইরে কেবল পানি আর পানি। বিশাল জলরাশির বুকে যেন জেগে উঠেছে প্রশস্ত এই সড়ক। কিশোরগঞ্জের হাওড়া অঞ্চলের সৌন্দর্যের নতুন মাত্রা যোগ করেছে এই অবকাঠামো। নির্মাণ কাজ শেষের পর এখন উদ্বোধনের অপেক্ষায় সড়কটি। সৌন্দর্য উপভোগ করতে এরই মধ্যে আসতে শুরু করেছেন দর্শনার্থীরা। মাঝখানে রোড, দুই সাইডে পানি, অনেক ভালো লাগতেছে। এখানে প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর। এখানে যদি না আসে কেউ তাহলে বুঝতে পারবে না এখানের সৌন্দর্যটা আসলে কি। হাওরের মাঝে 84 কিলোমিটার দীর্ঘ এই অলওয়েদার সড়ক ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার মধ্যে যোগাযোগ সহজ করবে। সড়কটি চলাচলের উপযোগী থাকবে সারা বছরই। ইটনা মিঠামইন অষ্টগ্রাম উপজেলার সঙ্গে কিশোরগঞ্জ জেলা সদর হয়ে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইতিমধ্যেই সড়ক জনপথ অধিদপ্তর থেকে প্রায় 84 কিলোমিটার রাস্তা আমরা করেছি। হাওরের সঙ্গে কিশোরগঞ্জ জেলা সরাসরি যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। হাওড়া অঞ্চলের এই অলওয়েদার সড়ক নির্মাণে ব্যয় হয়েছে 900 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল বিরতিহীন সংবাদের এখনকার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।